আসসালামু আলাইকুম। জেফরি ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমার নাম মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা, সৎপাই, ময়মনসিংহ বিভাগ। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। এটা আমার ভৌতিক কথায় পাঠানো 3 নম্বর ঘটনা। আগে পাঠানো দুটো ঘটনায় ভৌতিক কথায় শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভৌতিক কথার সমস্ত শ্রোতা ভাই বোনদের বলছি, আমার আগের দুটি ঘটনা 88 এবং 83 নম্বর এপিসোডে শেয়ার করা হয়েছে। আশা করি এই ঘটনাটি ভালো লাগলে সবাই সেই দুটো ঘটনাও শুনে আসবেন। ওকে, সরাসরি আমি ঘটনায় চলে আসি। ঘটনাটা আমার মামা আমাকে ইমেল করেছে। মামা যেভাবে ইমেল করেছে আমি সেটাই পাঠিয়ে দিলাম। তার আগে বলে রাখি, আমার মামা একজন কানাডার প্রবাসী। ঘটনাটাও সেখানকার ঘটনা, আর আমার মামা এই ঘটনাটা সেখান থেকে সংগ্রহ করেছেন। রাত তখন 1:20। এত রাতে পথে আসাটা ভীষণ ভয়ঙ্কর একটা বিষয়। সাধারণত খুব বিপদে পড়লে মানুষ বড়জোর বিকেল 4টা পর্যন্ত এই পথে যাতায়াত করে, তা আবার 3-4 জন একসাথে মিলে হাঁটে। অথচ আমি একা পথে ড্রাইভ করে যাচ্ছিলাম। তুষার পরে রাস্তা অনেকটা পিচ্ছিল হয়ে গেছে। 2 মিনিট পর পর গাড়ির কাঁচ পরিষ্কার করেও সামনে অস্পষ্টই মনে হচ্ছে। দুপাশ জুড়ে সারি সারি গাছ। 5 থেকে 6 কিলোমিটার মধ্যে কোনো জনমানবের অস্তিত্বই নেই। হঠাৎ সামনে দুটি ছায়ামূর্তি দ্রুত গতিতে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। কিছুটা ঘাবড়ে গেলাম। দুটো লোক প্রাণপণে ছুটে এসেছে গাড়ির দিকে। বাধ্য হয়ে গাড়িটা থামালাম। গাড়ি থামাতে জানালার কাঁচের সামনে হাতড়াতে লাগলো তারা। আমি কাঁচ নামালাম। মধ্যবয়স্ক 2 জন মানুষ আতঙ্কিত দৃষ্টিতে কেঁদে কেঁদে আকুতি মিনতি করে জানালো ওদের জীবন খুবই বিপন্ন হয়ে আছে, ওদের সাহায্য করতে। আমি তাদের গাড়িতে তুলে নিলাম। কিছু দূর যাওয়ার পর কিছুটা ধাতস্থ হলাম। তারপর ওদের কি হয়েছে সেটা জানতে চাইলাম। প্রথমে কিছুটা ইতস্তত বোধ করে বলল, আপনি আমাদের কথা শুনে হয়তোবা আমাদের পাগল ভাববেন। আমি কিছুটা চমকে গেলাম। তারপর তাদের আশ্বস্ত করলাম, কিচ্ছু হবে না, আপনি বলুন। তারপর লোকটি বলতে শুরু করলো, আমার নাম সালাম, আর এ হচ্ছে আমার বন্ধু সিমন। আমরা একটি গবেষণা কেন্দ্রে চাকরি করি। অতি প্রাকৃত বিষয় নিয়ে ডকুমেন্টারি তৈরি করি। সেই সুবাদে এখান থেকে 1 কিলোমিটারের ভেতরের ওই রহস্যময় পুরনো সমাধিতে গিয়েছিলাম। লোকমুখে এই জায়গাটি অনেক ঘটনা ঘটেছে। সব ঘটনার মূলে একটি অদ্ভুত শক্তিধর নরপশু আছে, যাকে সবাই ডেভিল কিংম্যান বলে জানে। তাকে কখনো কেউ দেখেনি, আর যারা দেখেছে তারা জীবিত ফিরে আসেনি। আমরাই প্রথম যারা তাকে দেখে প্রাণ নিয়ে ফিরে এসেছি। এইটুকু পর্যন্ত বলার পর সালাম একটু থেমে পানি চাইল। আমি ও কথামাত্রায় বেশ কৌতূহল বোধ করছিলাম। তারপর বললাম, তারপর কি হলো? সালাম নামের সেই লোকটি আবারও বলতে শুরু করলো, ডেভিল কিংম্যান হলো একজন অত্যাচারী শাসক। তাকে ক্ষমতাচ্যুত করা হলে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়বে এবং তার শত্রুরা তাকে মারার জন্য মরিয়া হয়ে যায়। এই ঘটনাটা 1467 সালের ঘটনা। তখন সে সবার দৃষ্টির আড়ালে এই সমাধির একটি কবর করে সেটার ভেতরে ছোট্ট একটা আস্তানা তৈরি করে। সেখানে টানা 2 বছর সে প্রেত সাধনা করে, অনেক অশুভ শক্তির ক্ষমতা অর্জন করে এবং প্রতিশোধ নেবার জন্য মানুষের উপর নির্মম অত্যাচার চালাতে থাকে। বাধ্য হয়ে সবাই মিলে এক বড় ধর্মযাজক নিয়ে আসেন। ডেভিল এটা আগাম টের পেয়ে যায় এবং প্রেতদের সাথে তার অমরত্বের সন্ধি করে এবং শর্ত অনুসারে তার জীবন্ত শরীর পিশাচ দেবতাকে উৎসর্গ করে। তারপর সে পুরোপুরি এক এমন পিশাচে রূপান্তরিত হয় যার প্রধান আহার হচ্ছে জীবন্ত প্রাণীর রক্ত। এমনকি নতুন কবর খুঁড়ে সে লাশ প্রেতদের উপহার হিসেবে দিয়েছিল। আধুনিক যুগে এসব ঘটনা শুনে অনেকটা কাল্পনিক মনে হলেও ঘটনাটা কিন্তু সত্য, কারণ যার রটে তার কিছুটা হলেও কিন্তু ঘটে। এই বিশ্বাস নিয়েই আমরা 2 জন 2 দিন আগে এই এলাকায় এসেছি। আশেপাশে থাকার জায়গা পাচ্ছিলাম না। তখন এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা সারাইখানা টের পেয়ে সেটাই উঠে পড়ি। ওই দিন রাত থেকে কাজে নেমে পড়লাম। রাত 11টার দিকে 2 জন ক্যামেরা নিয়ে নিঃশব্দে ঢুকে গেলাম সেই সমাধিতে। বেশ কিছুক্ষণ আড়ালে লুকিয়েছিলাম। কিছুই দেখতে না পেয়ে যখন ফিরে আসছিলাম তখন নাকে একটা বিশ্রী বোটকা গন্ধ লাগতেই আশেপাশটা ভালো করে তাকিয়ে দেখলাম। আর যা দেখলাম তাতে আমরা 2 জনই রীতিমতো ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিলাম। কয়েকটা গলিত ক্ষতবিক্ষত মৃতদেহ ছড়িয়ে ছিটে পড়ে আছে। আশেপাশটা আরো চোখ বুলাতে বুলাতে মাটিতে কয়েকটা ছড়ানো ছিটানো দাগও দেখতে পেলাম। দাগ অনুসরণ করতে করতে এর উৎস খুঁজতে লাগলাম। একটা ভাঙাচোরা কবরের কাছে চলে এলাম। আলামত অনুযায়ী বুঝতে পারলাম এই পথে কারো যাতায়াত আছে, হয়তো বন্য কোনো প্রাণী টাণী মেরে ফেলে গেছে এখানে। নিশ্চিত হবার জন্য কবরে নেমে পড়লাম। তখন 2 জনেই প্রচন্ড কৌতূহল বোধ করছিলাম।
আনন্দ হচ্ছিল এই ভেবে যে অন্তত এই কভারটার একটা ফুটেজ তুলে নিলেও জমজমার একটা ডকুমেন্টারি তৈরি হয়ে যাবে। সিমন ক্যামেরা অন করলো। আমরা ধীরে ধীরে অন্ধকার সুড়ঙ্গ পথের ভেতরে বড় ধরনের একটা ফাঁকা জায়গা আবিষ্কার করলাম। তখনই প্রথম ডেভিলদের কথা মাথায় আসে। আমার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। একটা শব্দ আমাদের কানের পাশ দিয়ে ঘুরে গেল। এক টানা কেউ যদি মন্ত্রমুগ্ধের মতো চিৎকার করে যেমনটা শব্দ হবে ঠিক তেমন একটা শব্দ। উৎসটা দেখার জন্য খুব নিঃশব্দে ধীরে ধীরে দুজন ওদিকেই এগোতে লাগলাম। এই ঘরটার পাশে আরেকটা ছোট ঘর আছে, সেটাও দেখতে পেলাম। সেটার কাছাকাছি গিয়ে ঘাপটি মেরে বসে পড়লাম। তখনই প্রথম ডেভিল কিংম্যানকে দেখতে পেলাম সচক্ষে। মুখ দেখিনি, পিছনের দিকটা দেখে বুঝতে পারলাম তার সামনে একটা কফিন রাখা। কফিনের চারপাশে বিশাল আকৃতির একটা পেন্টাগ্রাম আঁকা, আর এই পেন্টাগ্রামের মাঝখানে একটা কফিন রাখা। কফিনটার ঢাকনা খোলা, তবে কালো একটা বিশাল কাপড় দিয়ে ঢাকা। ডেভিলের পাশে ছোট করে আগুন জ্বালানো। সে পাগলের মতো দুলছে আর অদ্ভুত সুরে মঞ্চ করছে আর চিৎকার করে ডাকছে, হে শয়তান, জাগ্রত হও, দেখা দাও, জাগ্রত হও। আর পাশে রাখা একটা পাত্র থেকে এক ধরনের তরল কফিনের লাশটার উপরে ঢেলে দিচ্ছিল। হালকা আলোয় যে জিনিসটা চিনতে পেরে দুজনেই আত্মমরা হয়ে পড়ে গেছিলাম ভয়। সেটা হলো রক্ত, তাজা রক্ত। তখন বুঝতে পারলাম নিশ্চয় ওই মানুষগুলোর রক্ত। মানুষের কৌতূহলের কোনো নির্দিষ্ট সীমানা থাকে না। এত ভয়ঙ্কর সবকিছু চোখের সামনে দেখেও মনকে মিলছে না। সান্ত্বনা দিচ্ছি যে লোকটা কোনো পাগল হবে হয়তো। আসলে এটা বলার কারণ আমাদের মাথায় তখনও ডকুমেন্টারি কথায় ঘুরছিল। হঠাৎ আমাদের সমস্ত ধারণা, বিশ্বাস, হৃৎপিণ্ডটাকে কাঁপিয়ে দিয়ে কফিনটা নড়তে চড়তে দেখলাম। ভয়ঙ্করভাবে দুলতে লাগলো কফিনটা, আর সেটা ভেতর থেকে অদ্ভুত তীব্র লাল আলোয় চারিদিকটা ছেয়ে গেল। এর সাথে সাথে ডেভিল হঠাৎ তার দুলানির আর মঞ্চ পড়ার গতি অস্বাভাবিক গতিতে বাড়িয়ে দিল এবং সে রীতিমতো উন্মাদ হয়ে নৃত্য করতে লাগলো। বিকট একটা শব্দ হয়ে পুরো ঘরটা ধোঁয়ায় ভরে গেল। আবার সবকিছু হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তারপর যা দেখলাম তা আরো বেশি ভয়ঙ্কর। গলিত পচা রক্ত মাখা একটা দেহ কফিন থেকে উঠানো হয়েছে এবং সেটা উঠে বসে আছে। আর ডেভিল হঠাৎ করে উঠে বসলো। এবার ডেভিলের মুখটা স্পষ্ট দেখলাম। কপালে বিশাল একটা কালো দাগ। চেহারাটা দেখেই গা ঠান্ডা হয়ে যেতে লাগলো। তার চোখ দুটি ফেটে যেন রক্ত বেরিয়ে আসছে। এতটা লাল আমি আগে কখনো দেখিনি। এরপর লক্ষ্য করলাম কফিন থেকে উঠে বসে সেই লাশটা কথা বলা শুরু করলো। ডেভিল আর ওর সাথে মধ্যকার অদ্ভুত এক ভাষায় চলতে লাগলো সে কথা। হঠাৎ লাশটি আমাদের দিকে আঙ্গুল ইশারায় করতেই মুহূর্তে ডেভিল আমাদের বন্দি করে ফেললো। কতক্ষণ পর জ্ঞান ফিরেছে জানি না। জ্ঞান ফেরার পর আমাদের বাঁধা অবস্থায় আবিষ্কার করি, আর চোখ খুলেই দেখি ভয়ঙ্কর এক দৃশ্য। একজন জ্যান্ত মানুষের গলা কেটে লাশটিকে গোসল করানো হচ্ছে, আর বিভৎস হাসি হেসে চলেছে। হে আমার প্রভু, তোমার পিপাসা মেটানোর জন্য আরো দুজনে তাজা মানবের রক্ত উপহার পাবে। ভয় আর অনাহারের কারণে পুনরায় জ্ঞান হারালাম। রাতে যখন জ্ঞান ফিরল তখন দেখি ডেভিল এখানে নেই। এরপর বহু কষ্টে আমরা দুজনেই পালিয়ে বেঁচে ফিরেছি। এই পর্যন্ত বলে সালাম লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি বললাম, আপনারা তাহলে বেশ ভাগ্যবান, 2 বার ডেভিলকে সামনে দেখেও বেঁচে ফিরেছেন। লোক দুটো একটু হেসে বলল, হ্যাঁ, বড় বাঁচা বেঁচে গেছি। আমি তাদের কথায় সামান্য হাসলাম। তারপর বললাম, আপনারা এখন কোথায় যাবেন? লোকটি বলল, এখন যাব সরাইখানায়, ভোরে চলে যাব বাড়িতে। সরাইখানা একটু দূরেই। আমি তাদের দেখানো জায়গায় গাড়ি থামালাম। ওরা দুজনেই নেমে হতভম্ব হয়ে গেল। কোথায় সরাইখানা? এখন তো এখানে তো কোনো জনমানবের চিহ্নই নেই। পুরো জায়গাটা ভালো করে খুঁজলো, আশেপাশে কোনো ঘর বাড়ির চিহ্ন নেই। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আপনারা কি নিশ্চিত এখানে সরাইখানা ছিল? দুজনে আর্তনাদের শুনে বলে উঠলো, হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে এখানেই ছিল। আমি বললাম, আসলে এই পুরো এলাকাটাই ডেভিল কিংম্যানের, তাই হয়তো আপনাদের আসার খবরও আগে থেকে টের পেয়ে গেছিল। লোক দুটো আমার কথায় গুরুত্ব না দিয়ে বিমর্ষ দৃষ্টিতে আশেপাশে খুঁজতে লাগলো। আমি আবার বললাম, আপনারা সত্যি ভাগ্যবান যে 3 বার এত ভয়ঙ্কর ঘটনা ঘটার পরও জ্যান্ত দাঁড়িয়ে আছেন। আমি আমার মাথার ক্যাপটা খুললাম। এবার দুজনে একসাথে আমার দিকে তাকালো এবং বিকট আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। হয়তো আমার চোখের ভয়ঙ্কর নীল আলোটা দেখতে পেয়েছে ওরা। আর এমনিতেও আমার আসল রূপটা সামনে দেখে সবারই হৃৎস্পন্দন থেমে যায়। ভুলবশত ক্যাপটা খুলতে হলো।
মাঝে মাঝে ভুলে যায় যে আমার একটা চোখ নেই, আর এই চোখ না থাকার কারণে আমাকে পিশাচের মতো লাগে। বেচারা দুটো অজ্ঞান হয়ে পড়ে আছে। সালাম আর সিমনকে আবার গাড়িতে উঠিয়ে নিজের আবাসস্থলে রওনা হলাম। জ্ঞান ফিরতেই তারা দুজনে ভয় আর্তনাদ করতে শুরু করলো। তাদের আর্তনাদ দেখে বললাম, কিছু খেয়ে নাও। আর আমি তো আর ডেভিল কিংম্যান নয়, আমি সাধারণ মানুষ। সালাম আর সিমন এবার কিছুটা শান্ত হলো আর বলল, এই জায়গাটা আমরা চিনি, গত বছর আমরা এখানে এসেছিলাম। এটা সামানদের উপাসনালয়। আমি বললাম, ঠিকই বলছো, আমি সামানদের মধ্যে একজন ছিলাম। সালাম বিস্ময়ের সাথে বলল, কিন্তু আমি যেটুকু জানি সামানরা তো ন্যায়ের পক্ষে কাজ করে, আর আপনি পেশা শোনেন কিভাবে? এটা তো সম্ভব নয়। দুজনে কৌতূহল নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বলতে শুরু করলাম, বাদল আমার নাম। আমার বাবা ছিলেন সামানদের পুরোহিত। আমার বাবা আর সামানরা মিলে গ্রামবাসীদের অনেক সমস্যার সমাধান করত। আমার বাবার একটি অলৌকিক ক্ষমতা ছিল। তিনি তার অশরীরী বলে তার দেহ অনায়াসে ত্যাগ করে বিভিন্ন স্থানে যেতে পারত, এমনকি কোনো পিশাচকে বন্দি করে রাখতে পারত। আর তিনিই সেই ব্যক্তি যিনি ডেভিল কিংম্যানকে বন্দি বানিয়েছিলেন। কথা বলার পর সিমন বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকলো। তখন আমি বলতে লাগলাম, যখন তিনি ডেভিল কিংম্যানকে বন্দি করতে তার শরীর ত্যাগ করেছিলেন, ঠিক তখনই সামানরা আমার বাবার শরীরকে আগুনে পুড়িয়ে দেয়। কারণ তারা জানতো ডেভিল বন্দি হলে বাবাও এক পিশাচে রূপান্তরিত হবে, আর তার শরীর বেঁচে থাকলে তার অশুভ আত্মা গ্রামবাসীদের বিনষ্ট করে ফেলবে। সালাম বলল, আমি জানি কেন তোমার বাবা পিশাচে রূপান্তরিত হয়। কারণ পিশাচ দেবতা ডেভিলকে বলেছিল, কোনো মানব বা সামান যদি তোমাকে বন্দি বা মেরে ফেলে, তখন সেও এই পিশাচে পরিণত হবে এবং তোমার সব হিংস্রতা তার মধ্যে জন্ম নেবে। যার কারণে সামানরা তোমার বাবার শরীর সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলেছিল, কারণ তারা জানতো একটু পিশাচ কখনোই পূর্ণ হতে পারে না তার শরীর ছাড়া। কিন্তু সামানরা জানতো না তোমার বাবার মস্তিষ্ক ও শরীরই ছিল তার শক্তির উৎস, যার ফলে ডেভিল পুনরায় বন্দি দশা থেকে মুক্ত হয়। আর আমার মনে হয় ওই দিন ডেভিল তোমার পিশাচরূপী বাবাকেই জাগিয়েছিল একটি নতুন শরীর উপহার দিয়ে, কারণ সে বলেছিল শয়তানের দেবতা জাগ্রত হও, যার অর্থ হচ্ছে পিশাচ জাগ্রত হও। আর তোমার বাবাই হচ্ছে এখন ডেভিল কিংম্যানের প্রভু, এবং তার উদ্দেশ্য হচ্ছে তোমার বাবার সব ক্ষমতাকে নিজের আওতায় নিয়ে আসা। আমি কিংম্যানের কথা শুনে কেঁদে ফেললাম আর বলতে লাগলাম, আমি জানতাম, কিন্তু ডেভিল আমার বাবাকে তার স্বার্থের জন্য ব্যবহার করতে চাইছে। আর যদি তোমার বাবা ডেভিলকে তার সমস্ত ক্ষমতা প্রদান করে, তাহলে সে সব কিছু ধ্বংস করে দেবে। তখন সালাম বললে, তুমি তো আর পিশাচ নয়, তাহলে তুমি এত কিছুর পরেও তুমি মানুষ হয়ে থাকলে কিভাবে? ড্রাইভার বলতে লাগলো, আমি যখন ছোট্ট ছিলাম তখন থেকে বাবা জানতো আমি একজন পিশাচ সন্তান, কারণ আমি তার চিনেছিলাম না। তিনি আমাকে একটা সমাধিতে কুড়িয়ে পান এবং আমাকে সেই থেকে আমাকে সন্তানের মতো করে লালন পালন করতে থাকেন, আর তার অলৌকিক ক্ষমতা দিয়ে আমাকে মানুষ রূপে রূপান্তর করেছে। এখন যখন আমার বাবা নেই, তাহলে তার ক্ষমতাও নেই, যার কারণে আমি মানুষের রূপেই আছি। আমি এখন সাধারণ মানুষ। এবার গিয়ে আমাদের সামনে সবকিছু পরিষ্কার হলো, বলে উঠল সালাম আর সিমন। তখন ড্রাইভার বলে উঠল, তোমরা গিয়ে এবার শুয়ে পড়ো, তুষারপাত অনেক বেড়ে গেছে, সকাল হলে কথা হবে। কোন ড্রাইভার রান্না করতে করতে দুর্বল রক্ত নিয়ে আসলো। সকালে চোখ খুলতে দেখলাম সালাম আর সিমন আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে উঠতে দেখে সালাম বলল, তুমি খুব ভালো একজন মানুষ। আমি হেসে বললাম, নিশ্চয়ই। কিন্তু সালাম কিছুতেই মানতে রাজি নয় যে আমি বৃষি। আমি লক্ষ্য করলাম সালামের বাহুতে কিছু দাগ রয়েছে, আর ওখানকার কাপড়গুলো ছিঁড়ে গেছে। আমি সালামকে আমার একটি কাপড় পরতে দিয়ে বললাম, তাড়াতাড়ি পরে নাও, গাড়িতে সব কথা হবে। আমরা তিনজন সমাধির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে সিমন বলল, যেইভাবে হোক না কেন তোমার বাবা আর ডেভিল, তাদেরকে থামাতে হবে, আর তোমার বাবা তোমাকে চিনতে পারবে না। আমি বললাম, আমি জানি, তবে আমার কাছে একটা উপায় আছে যেভাবে ডেভিলকে মারতে হবে। কি উপায়? বলে উঠল সালাম। আমি বললাম, নিজের শরীর ত্যাগ করে। কথাটা শুনে ওরা ভয় পেয়ে গেল। সালাম বলল, তোমার মাথা খারাপ? এমন করলে তুমি তো মারা যাবে। আমি বললাম, না, কারণ পিশাচ দেবতা বলেছিল ডেভিলকে যে মারবে সে পিশাচ হয়ে যাবে, কিন্তু আমি নিজেই তো এক পিশাচ। কথাটা শুনে সালাম আর সিমন অনেকটাই খুশি হয়ে গেল। সিমন বলল, বুঝলাম, ডেভিলকে তো তুমি মারতে পারবে, কিন্তু তোমার বাবার কি হবে? আমি বললাম, বাবা আমাকে অনেক শিক্ষা দিয়ে গেছেন। আমি যেটুকু জানি, পিশাচ দেবতাকে খুশি করতে পারলে আমার বাবাকে বাঁচানো যাবে এবং সে আগের পুরাহিত হয়ে যাবে। সালাম বলল, কিভাবে পিশাচ দেবতাকে খুশি করতে হবে? আমি বললাম, রক্ত দিয়ে। তাদের চোখ রীতিমতো কপালে উঠে গেল। আমি বললাম,
আর রক্ত দিব আমি, আরো রক্ত দিব আমি, কারণ তোমাদের মানুষের শরীর দেওয়ার মতো তেমন রক্ত নেই, তবে আমার আছে। আর তোমরা যদি পিশাচ দেবতাকে খুশি করো তাহলে আমার বাবা বেঁচে যায়, আমি তার জন্য সবকিছুই করতে পারবো। সালাম আর সিমন প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। সমাধিতে আমরা পৌঁছে গেলাম। রৌদ্রে আমার চোখের নীল আলো চারিদিকে প্রতিফলিত হচ্ছে। আমি সালাম আর সিমনকে উদ্দেশ্য করে বললাম, সন্ধ্যা হলেই ডেভিল রক্তের সন্ধানে সমাধি থেকে বের হবে। সেই সময় আমি আমার শরীর ত্যাগ করে ওকে মারব, আর তোমরা আমার শরীর থেকে রক্ত নিয়ে পিশাচ দেবতাকে উৎসর্গ করবে। আমার বাবা হয়তোবা তখন কফিনে ঘুমন্ত থাকবে। পিশাচ দেবতাকে রক্ত দেওয়ার আগে আমার 1 ফোঁটা রক্ত তার গায়ে ছিটিয়ে দিও, তাহলে সে আর জেগে উঠবে না। আমি তাদের বিদায় দিয়ে উত্তরের দিকে যেতে লাগলাম। যাওয়ার সময় কিম প্রশ্ন করলো, আবার ফিরে আসবে তো? আমি তার দিকে হাসি দিয়ে বললাম, সন্ধ্যা হয়ে এসেছে, আর কয়েক মিনিটের মধ্যেই ডেভিল সমাধি থেকে বের হয়ে আসবে। সালাম আর সিমন আমার থেকে প্রায় 40 হাত দূরে অবস্থান করছে। আমি ওদের সাথে থাকলে ডেভিল আমার গায়ের গন্ধ পেয়ে যেত। ডেভিলকে বের হতে দেখা গেল। আমরা খুব সতর্কভাবে দেখতে লাগলাম। ইতিমধ্যে আমার শরীরটা ত্যাগ করে ফেলেছি আমি, নিথর হয়ে পড়ে আছে আমার শরীর। সালাম আর সিমন খুব দ্রুত এসে ছুরি দিয়ে আমার হাত কেটে রক্ত বের করতে লাগলো। যখন তাদের রক্ত নেওয়া শেষ, ঠিক তখনই শুরু হলো যুদ্ধ। ডেভিল আমাকে দেখে অবাক হয়ে গেল, মনে হলো আমাকে চিনতে পেরেছে। ডেভিল বলতে লাগলো, তুই আমাকে এত সহজে মারতে পারবি না। ওকে আর কথা বলার সুযোগ না দিয়ে এক কামড়ে ওর শরীর থেকে ধড়টা আলাদা করে ফেললাম। ওর রক্তাক্ত মাথাটা সাদা বরফে থুবড়ে গেল। এদিকে দেখলাম সালাম আর সিমন বিজয়ের চিৎকার করতে করতে সমাধি থেকে বেরিয়ে আসছে। তাদের সঙ্গে বাবাকেও দেখা গেল। তার মানে ওরা সফল হয়েছে। আমি বাবাকে জড়িয়ে ধরলাম। সালাম আর সিমন বলতে লাগলো, আমরা কাজে সফল হয়ে গেছি, এবার আমাকে যেতে হবে। সালাম বলে উঠলো, এসব কি বলছো? আমি বললাম, আমি তোমাদের কাছ থেকে একটা কথা গোপন করেছিলাম। পিশাচ দেবতা ডেভিলকে বলেছিল যে তোমাদের মারবে, সে পিশাচ হয়ে যাবে, আর তোমাদের সব হিংস্রতা তার মধ্যে জন্ম নেবে। আমি পিশাচ হয়ে ডেভিলকে মেরে ফেলেছিলাম, কিন্তু এখন সে আবার ধীরে ধীরে আমার মধ্যে জন্ম নিচ্ছে। তাই আমাকে সারা জীবনের জন্য শরীর ত্যাগ করতে হবে, না হলে ডেভিল রূপে আমি সবাইকে ধ্বংস করে দিব। সিমন কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাদের ছেড়ে এইভাবে যেতে পারবে না। বাবা বলল, আমার একটা ভুলের কারণে আজ তোমার এই অবস্থা। আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না। আমার চোখ গাঢ় লাল হয়ে গেল, সমস্ত শরীর কালো হতে লাগলো। আমি বুঝলাম আমার সময় চলে এসেছে। আমি বললাম, আমাকে আবার যেতে হবে বাবা। শেষবারের মতো তাদেরকে জড়িয়ে ধরলাম। বাবা বলল, আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, তুমি নতুন করে জন্মাবে। যাও। সময় এইটুকু বলল, যাও, তুমি শান্তিতে থেকো। এই ছিল ঘটনা। এটা যদিও একটা ঘটনা ছিল না, এটা একটা স্টোরি ছিল। আমি যদি বলি যে খুব সুন্দর একটা ওয়্যারওলফের ঘটনা, যদি বলি ওয়্যারওলফের স্টোরিগুলো কিন্তু এরকম হয়। আমরা যদি অনেক গল্পের বইতে পড়ে থাকি তাহলে নিশ্চয়ই দেখেছেন। ওয়্যারওলফের একটা স্টোরি খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি বলবো যে আমি ঘটনাটা কিন্তু মারাত্মক ঘটনা বলবো না, ইটস এ স্টোরি, বেসিক্যালি এটা একটা গল্প। খুবই ভাল লাগলো। মানে ডেভিল কিংম্যান বা যেটাকে বলে যে ওয়্যারওলফের স্টোরি কিন্তু আমরা সবসময় দেখে আসছি, টিভি সিরিয়ালে দেখে আসছি। আজ নয় আমার ভৌতিকতার মাধ্যমে শুনলেন। কেমন লাগলো গল্পটি আপনারা কিন্তু জানাবেন। গল্পটি লিখে পাঠিয়েছেন আমাদের কাছে মোকসেদ হাসান, মোহাম্মদ মোকসেদ হাসান। থ্যাংক ইউ সো মাচ ফর দিস স্টোরি। খুব সুন্দর একটা পিশাচ কাহিনী ছিল, এবং একই সাথে বলতে চাই যে এটা খুবই দুর্দান্ত একটা পিশাচ কাহিনী ছিল। গল্প বেসিক্যালি এটা একটা গল্প ছিল, খুব সুন্দর একটা গল্প, এবং গল্পটা আসলে খুবই মর্মান্তিক এবং একই সাথে ইন্টারেস্টিং। আমি বলবো খুবই জোস, খুবই জোস। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যামেজিং স্টোরি। আর একই সাথে বলবো যে চেষ্টা করবেন যে রিয়েল স্টোরি পাঠাতে বা ঘটনা পাঠাতে। আমরা গল্প সবসময় পড়ি না, সবসময় পড়লে হয়তো বা অন্যরকম হয়ে যেত। আমরা মাঝে মাঝে পড়ি, যেমন মাঝে মাঝে গত 2 এপিসোড আগে একটা স্টোরি ছিল, গল্প ছিল, আমি বলে নিয়েছিলাম যে গল্প শোনাচ্ছি, এবং এটা একটা সুন্দর গল্প ছিল। থ্যাংক ইউ সো মাচ মোকসেদ হোসেন। আপনি চেষ্টা করবেন গল্প পাঠাবেন আমাদেরকে, অবশ্যই সাথে
আসল সত্য ঘটনাও পাঠাবেন ইনশাআল্লাহ। তাই চলে যাচ্ছি আমরা নেক্সট স্টোরিতে। আশা করছি নেক্সট স্টোরিটা আপনাদের বেশ ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং সবসময় আমি চাই আপনি ভালো থাকুন। আমি সাব্বির হোসেন, আজ আবার একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি, ভালো লাগলে প্রচার করতে পারেন। বড় বড় মাছ ধরার শখ কার না থাকে। আজকে যে ঘটনা শেয়ার করব তিনি হলেন মিজান সাহেব। ঘটনার সময়কাল ছিল 2008 সাল। তখন মিজান সাহেব পুরান ঢাকায় থাকতো। আজকে যে ঘটনা বলবো সেই ঘটনাটা হলো মিজান সাহেবের জীবনে ঘটেছে একটি রহস্যময় ঘটনা। মিজান সাহেবের ছোটবেলা থেকে মাছ ধরার প্রতি প্রচন্ড নেশা ছিল, আগ্রহ ছিল। উনি সাধারণত ছিপ দিয়ে মাছ ধরতে পছন্দ করতেন। কিভাবে এবং কোনো মাছের কি কি খাবার ধরতে হয় সেটা তিনি ভালোভাবেই জানতেন, যেহেতু ওনার ছোটবেলা থেকে মাছ ধরার অনেক অভিজ্ঞতা ছিল। ঘটনাটি যখন শুরু হয় তখন তিনি ছোট ছিলেন। তার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, আর ওনার পোস্টিং হয় কয়েকদিন পর ওনার বাসা চেঞ্জ করতে হতো। একবার ওনার বাবার পোস্টিং হলো, ওনার থাকার জন্য বাসা চেঞ্জ করে নতুন একটি বাসায় উঠে যান, যেটি ছিল ওনার বাবার অফিসের কাছাকাছি একটি বাড়ি। ওই বাড়ির নাম ছিল মল্লিক বাড়ি। একদিন তিনি আম গাছ তলায় বসে মাছ ধরছিলেন। বিভিন্ন ছোট ছোট বড় পুঁটি মাছ ওনার ছিপে ধরা পড়েছিল। একটা সময় তিনি ওনার ছিপে হ্যাঁচকার টান অনুভব করলেন। হঠাৎ কি হলো বুঝতে পারলেন না মিজান সাহেব। হ্যাঁচকার টানের জোর সইতে না পেরে সোজা পানিতে গিয়ে পড়লেন তিনি, এবং মিজান সাহেব তখনও সাঁতার পারতেন না। তাই তিনি বাঁচার জন্য হাত পা ছুটছিল, এবং হাত পা ছুটতে ছুটতে একটা সময় তিনি সেন্সলেস হয়ে যান। তাকে বাঁচানোর জন্য কেউ তার আর আসছিল না। অথচ ওনার যখন জ্ঞান ফিরে তখন নিজেকে আম গাছ তলায় শোয়া অবস্থায় দেখতে পান। কিভাবে তিনি পানিতে উঠলেন এবং কিভাবে তাকে বাঁচানো হলো সেটা একটা রহস্য রয়ে গেছে। ঘটনাটা হয়তো বা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শুরু হয় নতুন ঘটনা। উনি বলতার দিঘিতে মাছ ধরতে চান। তিনি যখন বড় হলেন তখনও ওনার মাছ ধরার নেশা কাটেনি। যখন কোথাও মাছ ধরার জন্য যেত তখন টিকিট ছাড়ত। ওনার বন্ধুরা ওনাকে সেই জায়গায় এনে দিতেন। ওনার কলিগ মতি মিয়া, উনিও মাছ ধরতে খুব ভালোবাসতেন, তাই ওনাদের দুজনের মধ্যে খুব ভালো মিল ছিল। মিজান সাহেব যখন মাছ ধরতে যেতেন বেশিরভাগ সময় মতি মিয়ার সাথে অফিসের গাড়ি থেকে যেতেন, আর মতি মিয়া একবার আপিল করলে অফিসের গাড়ি নিয়ে যেতেন, আর কোনো সমস্যা হতো না। একদিন মিজান সাহেব ওনার এক বন্ধুর কাছে খবর পান এবং ঢাকা সিলেট হাইওয়ে পাশে যে বলতা নামের যে একটা দিঘি আছে সেখানে মাছ ধরার জন্য টিকিট পাওয়া যায়। উনি মতি মিয়ার সাথে এই বিষয়টা কথা বললেন। মতি মিয়া বলে দেন যে সে টিকিট কেটে রাখবে। মতি মিয়া রাত 9টার দিকে যখন ওনাকে বলে উনি টিকিটটা কেটে রেখেছেন, তাদের মাঝে অনেকক্ষণ ধরে কথা হয় এবং অবশেষে এই সিদ্ধান্ত নেয় যে আগামীকাল সন্ধ্যা 6টার ভিতরে মতি মিয়া বাসায় এসে তাকে সে স্থানে নিয়ে যাবে। কিন্তু পরের দিন মতি মিয়া ওনার বাসায় আসেন ঠিক সকাল 8টায়। মতি মিয়া বললেন সকালে অনেক বেশি বৃষ্টি হয়, উনি ঠিক সময় মতো আসতে পারেননি, তাই ওনার লেট হয়ে গেছে। তারপর তারা বলতা দিঘির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যেতে যেতে সকাল 11টা বেজে গিয়েছিল, কারণ জায়গাটা অনেক দূরে ছিল আর তখন হয়তো অনেক বৃষ্টি হচ্ছিল। যখন মিজান সাহেব যেতেই ওনাকে বাসার জায়গা দেখিয়ে দিল। জায়গাটা ছিল বড় পুরনো একটি করই গাছের নিচে একটি চৌকি, যেখানে ওনাকে বসে মাছ ধরতে বলা হয়েছিল। তারপর তিনি দিঘিতে চারা ফেললেন। ঘন্টা 2-1 পর তিনি কোনো মাছ পেলেন না, এমনকি 2 থেকে 3 বার চারা পাল্টানোর পরেও মাছ পেলেন না। প্রায় 3 ঘন্টা পর তিনি একটা 7.5 কেজির ওজনের মাছ পেলেন। মাছটি ছিল সিঁদুর রুই। তখন ওনার মাছ ধরার নেশা পেয়ে গেল। একটার পর একটা উনি 2 কেজি, 1 কেজি, 3 কেজি ইত্যাদির মাছ পেতে থাকলেন। তিনি মাছ ধরা থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। একমাত্র তিনিই ছিলেন যিনি সবার পরে মাছ ধরা থেকে উঠেছিলেন।
মাছ ধরা শেষে তিনি বলতাম বাজারের মতি মিয়ার সাথে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গাড়িতে উঠতে উঠতে রাত 8টা বেজে গেল। তারপর উনি আর মতি মিয়া গাড়িতে উঠলেন। মতি মিয়া গাড়ি চালাচ্ছিলেন আর তার পাশে সিটে বসা ছিল মিজান সাহেব। ঘটনা শুরু হয়েছিল ঠিক এখান থেকে। সারাদিন ক্লান্ত এবং মিজান সাহেব তখন গাড়িতে বসলেন। তখন ওনার খুব ঘুম পাচ্ছিল। উনি মতি মিয়াকে সাবধানে গাড়ি চালাতে বললে মতি মিয়া বললেন, স্যার আপনি নিশ্চিত ঘুমান? আপনার ঘুম অনেক বেশি দরকার। আপনার বাসার সামনে গিয়ে ভাঙবে, ঠিক আছে? রাত তখন 9টা বাজে। তখনও বৃষ্টি হচ্ছিল। মিজান সাহেবের ঘুম ভাঙলো মতি মিয়ার চিৎকারে। তখন উনি বললেন, সর সর, সামনে থেকে সর। তিনি মতি মিয়াকে জিজ্ঞেস করলেন, দেখুন স্যার, গাড়ির সামনে কে যেন দাঁড়িয়েছিল। উনি বললেন, কোথায় সে? মতি মিয়া তখন বললেন, এই যে দেখুন না, আপনার বাম পাশে গাড়ির সামনে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে গাড়ি চালালে ওনার উপর দিয়ে চলে যেতে হবে। এটা শুনে মিজান সাহেব গ্লাস নামিয়ে মাথা বের করে দেখলেন গাড়ির বাম পাশে কে যেন দাঁড়িয়ে আছেন। তিনি প্রথম ভাবলেন হয়তো ভিখারি হবে, সাহায্য চাইতে এসেছেন। তারপর উনি লোকটাকে বললেন, কে? হ্যাঁ, কি চাই? এটা বলতেই লোকটি তার দিকে ফিরল, তার কাছে এসে দাঁড়ালো। মিজান সাহেব ভাষ্যমতে ওই ছেলেটির বা লোকটির দুটি চোখ ছিল সিংহের মতো, চোখ দুটো যেন জল জল করছিল। মুখ ছিল ভেতরে বসানো, লম্বা একটা সাইজের। চুলগুলো ছিল মহিলাদের চুলের মতো করে এবং লোকটির শরীর দেখলে মনে হচ্ছিল মহিলাটা, অথচ দেখতে পুরুষের মতো, কোন সাধারণ মানুষের মতো লাগছিল না। এটা দেখার পর তিনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন। ওনার শরীরে কাঁটা দিয়ে উঠল। তখনই হঠাৎ করে ওনার কাছে এসে বললেন, দে দে। মিজান সাহেব বললেন, কি দেবো? লোকটি তখন বললেন, তোর কাছে যা আছে দে, দে না। তখন ওনার কাছে কেন জানি মনে হলো এটা যারা মাছ ধরেছে তাদের বাড়িতে আসার সময় তাদের কোনো একটা অশরীরে এসে মাছ চাচ্ছে, কিছু একটা করতে যাচ্ছে বা তেমন কোনো ঘটনা হবে। এটা ভেবে ওনার শরীর খামতে লাগলো, প্রচন্ড ভয় পেতে লাগলেন। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। হঠাৎ লোকটি তাকে আবারও বলল, দিয়ে দে, দিয়ে দে, যদি তোর বড় চাষ দিয়ে দে। এটা বলতে মিজান সাহেব কি যেন হলো, সে নিজেও বলতে পারবে না। উনি হঠাৎ করে গাড়ি থেকে নামলেন। মতি মিয়া অনেকে বেশি নিষেধ করা সত্ত্বেও শুনলেন না। গাড়ি থেকে নেমে মাছের ব্যাগটা বের করলেন এবং পাটের ব্যাগের ভেতরে প্লাস্টিক পলিথিনে মাছগুলো ছিল, ওই ব্যাগের ভেতরে হাতটা ঢুকিয়ে দিলেন। প্রথমে হাতটা পড়লো ওই 7.5 কেজির সিঁদুর রুই মাছটার উপরে। উনি বের করে দিয়ে যেতে চাইলেন, অর্ধেক বের করছেন মাছটা। এমন সময় লোকটি বলল, থাক, রেখে দে, রেখে দে, ডাকবে না। এটা বলতেই যখন মিজান সাহেবের হাত অটোমেটিক ঢুকে পড়ল থলির ভেতরে। কিভাবে কি হলো উনি বলতে পারবেন না। উনি গাড়িতে মাছের ব্যাগটি রাখলেন, রেখে লোকটি কিছু একটা বলতে যাবেন, পেছনে চাইলেন, দেখলেন লোকটি নেই। আশেপাশে অনেক খুঁজলেন মিজান সাহেব, কিন্তু লোকটিকে আর দেখতে পেলেন না। আশেপাশে এতটা খালি রাস্তা, কোথাও লোকটিকে দেখা যাচ্ছে না। মিজান সাহেব ভাবলেন লোকটি হঠাৎ চোখের নিমিষে কোথায় হাওয়া হয়ে গেল, আর এত তাড়াতাড়ি কোনো মানুষের পক্ষে চলে যাওয়া কিভাবে সম্ভব। এটা ভেবে উনি রীতিমতো ভয় পেয়ে গেলেন। তারপর তিনি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেলেন। মতি মিয়াকে প্রশ্ন করলেন উনি লোকটিকে দেখেছেন কিনা। মতি মিয়া কি করে উত্তর দিলেন না। তারপর আবারও বললেন। তারপর মতি মিয়া কোনো কথা বললেন না। তিনি বললেন, মতি, আমরা কি অপ্রত্যেক কিছু দেখলাম নাকি? এটার কোনো উত্তর না পেয়ে মতি মিয়া জিজ্ঞেস করলেন, কি হলো, কথা বললেন? বুঝলাম না তো। মতি মিয়া কোনো উত্তর দিল না, উল্টো জোরে গাড়ি চালাতে লাগলেন। আসলে মিজান সাহেব ওই কথাটা বলে নিজের মনের ভেতরে ভয়টা দূর করতে চাইছিলেন। মতি মিয়ার গাড়ি চালানো দেখে মিজান সাহেব ভয় পেয়ে যান, কারণ উনি খেয়াল করলেন মতি মিয়া অনেক দ্রুত গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এই কারণে খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন। উনি বুঝতে পারছিলেন না মতি মিয়া হঠাৎ কি হলো, উনি এমন কি করছেন। উনি বললেন, মতি, আস্তে গাড়ি চালাও, আস্তে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তার কিছুক্ষণ পর মতি মিয়া গাড়িটি যাত্রাবাড়ি পেট্রোল পাম্পের ভেতর দিয়ে ঢুকে গেল এবং গাড়ি থেকে নেমে ওনাকে খুব জোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আর বললেন, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে স্যার, তাই ঢাকা ফিরতে পারছি। এটা শুনে মিজান সাহেব জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? ওই লোকটি মাছ চেয়েছি। সবই তো জানো। তাহলে স্যার আপনার এসে তার ঘটনা ঘটে, কিন্তু কথা মতো মাছ দিয়ে দিলে তোর কোনো সমস্যা হয় না। এটা শুনে মতি মিয়া বললেন, স্যার আপনি যখন গাড়িতে উঠেছিলেন ওই লোকটা আপনার পিছনে পিছনে বসেছিল, আর এক ধ্যানে আপনাকে দেখতেছিলেন। আপনি দেখেন নাই? আমি তাকে আয়নার সামনে বারবার দেখতেছিলাম। কাঁচুর ব্রিজ অব্দি লোকটি গাড়ির পিছনে বসা ছিল, আপনাকে দেখতেছিল ক্ষণে ক্ষণে।
কাঁচুর ব্রিজে পার হওয়ার পর কখনো ওনাকে দেখেছিলাম, আর কখনো দেখি নাই। যখন দেখেছিলাম তখন আস্তে আস্তে গাড়ি চালিয়েছি, আর যখন দেখি তখন জোরে জোরে গাড়ি চালাইছিলাম। এটা শোনার পর মিজান সাহেবের গায়ে কাঁটা দিয়ে উঠলো। তিনি বেশ ভয় পেয়ে গেলেন যে তার পাশে একজন অশরীরী ছিল। সে বুঝতেই পারেনি। ওই দিনের পর থেকে যারা বাড়িতে গিয়েছিলেন, বাড়িতে যাওয়ার পর দুজনের খুব জ্বর হয়েছিল। হয়তো সারাটা দিন বৃষ্টি ছিল, তাই হয়তো বা কোনো সমস্যা হয়নি। ঘটনার এক সপ্তাহ পর ওনার ওই অফিসের সিকিউরিটি গার্ড অভিযোগ করলেন ওনাকে নাকি চাকরি করবেন না। উনি 10 বছর ধরে চাকরি করে এসেছেন, কোনোদিন এমন কথা বলেননি। হঠাৎ করে কি হলো যে চাকরি তাকে ছেড়ে দিতে চাইছেন? এই কারণটি জিজ্ঞেস করলে উনি বললেন উনি নাকি অনেক বেশি রাতে ভয় পান। ওনাকে নাকি অফিসের আশেপাশে ভয়ঙ্কর লোক দেখতে পান। মফিজ সাহেব অফিসের পাশে একটা বিল্ডিং ছিল, সেখানে গার্ড ছিল। গার্ডের অদ্ভুত চেহারা লোক দেখেছেন এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ব্যাপার স্যাপার দেখছেন, এবং কখনো কখনো দেখছেন যে তিনি শূন্যে হাঁটছিলেন। এসব দেখে গার্ড ভয় পেয়ে যান এবং আবেদন করে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। তারপর গার্ড যে বর্ণনা দিল সেটা শুনে মিজান সাহেব যেন আটকে উঠলেন, কারণ গার্ডের করা বর্ণনা সম্পূর্ণ তার দেখা ওই অদ্ভুত লোকটির সাথে মিলেছিল। তিনি ভাবছিলেন তাহলে অদ্ভুত লোকটার জন্যই তাহলে অফিসে আসে, তাকে আজও ফলো করে। ঘটনাটা কি? তিনি ভয় পেয়ে যান, তার গায়ে কাঁটা দিয়ে এবং তিনি কিছু আর না বলে চলে যান। তার 5 দিন পর তার এক আত্মীয় মারা গেছে শুনে জানাজা পড়তে গিয়েছিলেন। এই আত্মীয়ের বাড়ি ছিল প্রায় বাড়ি থেকে 1 ঘন্টার পথ। তিনি জানাজা পড়ছিলেন, এমন সময় জোরে জোরে বৃষ্টি হলো। বৃষ্টি শেষ হয়েছিল রাতে, তাই বৃষ্টি কমার পর আবারও বের হতে অনেকটা সময় কেটে গেল। তাকে সবাই রাতটা থেকে যেতে বললেন। উনি থাকলেন না, কারণ সকালে অফিস আছে। বৃষ্টি কমলে বের হয়ে রাস্তায় সোজা হাঁটছিলেন, কারণ জায়গাটা যেহেতু গ্রাম্য ছিল, এত রাতে গাড়ি পাওয়াটা খুব কঠিন ছিল। তিনি কিছুটা রাস্তা পার হয়ে আবছা আলোতে দেখলেন ওই লোকটি তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে। তিনি আর দাঁড়ালেন না, ভয় করতে লাগলো তার। তিনি সূরা কালাম পড়তে লাগলেন। মফিজ সাহেব খেয়াল করলেন তিনি যে লোকটিকে দেখতে পান সেই লোকটির মাঝে দেখা দিল আর তার কোনো ক্ষতি করে না। মিজান সাহেব আজও মাঝে মাঝে লোকটিকে দেখতে পান, কিন্তু অদ্ভুত লোকটি তার কোনো ক্ষতি করেনি এবং কোনোদিন করবেও না। তবে এখন উনি মাছ ধরতে যান না, আর গেলেও রাতে করে বাড়ি ফেরেন না। কিন্তু কিছু কিছু প্রশ্ন তারপরে থেকে যায়। সেটি হলো মিজান সাহেবকে ছোটবেলায় পুকুর থেকে উপরে কে উঠিয়েছিল, বাঁচালোই বাকে, আর ওই অদ্ভুত লোকটাই বাকে। এটা কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? মানুষ হলে উনি উধাও কিভাবে হয়ে যায়, শুনলেই বা কিভাবে হাঁটে? আর মানুষ যদি নাই হয় তাহলে ওনার কেনই বা ক্ষতি করে না, আর কেনই বা ওনাকে আজও কোনো ফলো করছে? আজ অনেক প্রশ্নের রহস্য এখনো মেলেনি। আপনাদের কি মনে হয় লোকটিকে আদৌ অদ্ভুত কোনো মানুষ নাকি অশরীরী? এই ছিল ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এমনই গল্প আরো আসবে, কমেন্ট করে জানাবেন। ভালো না লাগলেও জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। এই ছিল ঘটনা জেফরি ভাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন আপনি আপনার মতো করে। আমি চাই যে আমার যত ঘটনা আছে আমি কালেক্ট করেছি অনলাইনে, ফেসবুক থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেগুলো আপনি অবশ্যই পড়ে শোনাবেন আপনার সুমধুর কণ্ঠ দিয়ে। আমি আনিস বলছিলাম। Thank you very very much Anis ভাই, what a story। এবং একই সাথে বলবো যে দিস ইজ আনডাউটলি দ্য বেস্ট স্টোরি আমার কাছে মনে হয়েছে। দারুণ রকম এনজয় করেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে ইউ আর রিয়েলি রিয়েলি অ্যামেজিং স্টোরি টেলার। অনেক ভালো ভালো সব স্টোরি আপনি কালেক্ট করছেন, দারুণ, খুবই দারুণ ছিল ঘটনাটা ভাই। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এবং আশা করছি আপনাদের সবার কাছে এক অন্যরকম সুন্দর লেগেছে স্টোরি, এবং এরকমই সুন্দর ঘটনা আপনারা অবশ্যই শুনবেন এবং দারুণ রকম ভাবে আপনাদের মাস্ট বি শুনতে হবে, এবং আপনারা অবশ্যই সেটা শেয়ার করবেন আপনাদের মন্তব্য। এবং আমি চাই যে আপনাদের মন্তব্য আপনাদের কাছে কেমন লাগছে এটা ডেফিনেটলি আপনারা জানাবেন। আপনাদের জানার মানে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সেটার উপরে বেস করে তো ভৌতিক দুনিয়া চলে, তাই না? এই জন্য আপনাদের কমেন্টটা খুব দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি চাইবো যে আপনারা সবসময় ভালো কমেন্ট করবেন এবং ইন্সপিরেশন দিবেন সবাইকে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। এবং আশা করছি পরবর্তী ঘটনা দারুণ রকম সুন্দর লাগবে সবার কাছে। চলে যাই ঘটনায়।
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মাহফুজ। আজ অন্যরকম একটা ঘটনা শেয়ার করবো ভৌতিক দুনিয়ায়। ভালো লাগলে শেয়ার করতে পারেন। এটা জিন সংক্রান্ত ঘটনা। ঘটনাটি অনেকটা এরকম। মিলির সন্তান হয়েছে 7 দিন হলো, কিন্তু সে হঠাৎ তার সন্তানকে সহ্য করতে পারে না, দুগ্ধ পান করতে দিতে চায় না, মেরে ফেলতে চায়, কখনো কোলে নিতে চায় না, ইত্যাদি এমন অনেক ঘটনা। আজ যে ঘটনা বলবো তা ময়মনসিংহ জেলার এক অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা এবং 70টি ঘটনা। সময়টা ছিল সাল 1990। মিলির বিয়ের জন্য অনেক বছর সন্তানহীনতায় ভুগছিল। বিয়ের ঠিক 9 বছর বাদে আল্লাহ তাকে মা হওয়ার তৌফিক দান করেন। তার সন্তান হবে জেনে সে প্রচন্ড খুশি হয়েছিল। এক কথায় বলতে গেলে তার জীবনে সবই ছিল, শুধুমাত্র সন্তানের অপূর্ণতা ছিল। তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তার এই একটি সন্তান হয়। আর দীর্ঘদিন সন্তান না হওয়াতে শ্বশুর বাড়িতে তার অনেক কথা শুনতে হতো, আর প্রতিবেশীরা অকথ্য কথা বলতেন তাদেরকে নিয়ে। আর তাই তিনি মনে প্রাণে চাইতেন একটি সন্তান হোক। আল্লাহ অবশেষে ওনার ইচ্ছা পূরণ করেন। দীর্ঘ 9 বছর পর তার কোল জুড়ে একটা ছেলের সন্তান হলো। তখনকার যুগে নর্মাল ডেলিভারি হতো, আর তাই এত ঝামেলা ছিল না। তাই দেরি হয়ে গেলে মৃত্যু ভয় ছিল। আজকের দিনের মতো চিকিৎসা বিজ্ঞান ততটা উন্নত ছিল না। তাই মিলি মনে প্রাণে আল্লাহর কাছে চাইতেন যে তার যদি কিছু হয়ে যায় তাহলে তার সন্তানের মুখটা দেখে তারপর পৃথিবী থেকে দূরে যেতে পারে। তাহলে সন্তান জন্ম দেওয়ার পর এমন কি হলো যে তার সন্তানকে দুচোখে সহ্য করতে পারে না? ভাবিয়ে তুলল সকলকে। আসলে ঘটনাটি শুরু হয় সন্তান হওয়ার 4 দিন পর থেকে। মিলি বাড়ির সামনে পুকুরের সন্তানে ব্যবহৃত কাঁথা ধৌত করতেন, কিন্তু হঠাৎ করে তার ছোট বোন মিনা ছদ্মনাম লক্ষ্য করলেন যে সে অনেকক্ষণ ধরে পুকুর পাড়ে বসেছিল আর কাঁথায় পানি দিচ্ছিল এবং ধৌত করছিল, আর পানির দিকে তাকিয়েছিল। কিছুটা অস্বাভাবিক লাগলো। মিনা তাকে কিছুই বলেনি, সে নিজের মতো করে কাজ করে চলে যাচ্ছিল। তারপর মিলির বাবু যখন খাওয়ার জন্য কান্না করছিল তখন সবাই মিলির খোঁজ নিতে আসে। মিনা তাকে খুঁজতে চায়, কিন্তু গিয়ে দেখে মিলি এখনো পুকুর পাড়ে বসে আছে। সে অনেক অবাক হয়ে যায়, মিলিকে ডাক দেয়, কিন্তু মিলি সে কি করছে এখানে এটা বলার পর মিলি তার দিকে তাকিয়ে থাকে। তারপর আর কোনো কথা বলে না, এসব ফেলে ঘরে চলে যায়। তারপর তার হাতে মিলির সন্তানকে দুধ খাওয়াতে দেখে বললেও সে সামনের জনকে ধাক্কা মারে, সন্তানকে কোলে নেয় এবং দুধ দেয় না। সবাই ভাবে প্রথম সন্তান হয়তোবা তাই এমন হচ্ছে, তাই এমন কিছু বলে না। তারপর মিলি ভাত চায়, তার নাকি ক্ষুধা লেগেছে। তারপর তাকে ভাত দেওয়া হয়, সে ভাত মাছ চায়, এটাও তাকে দেওয়া হয় একটা পর্যায়ে। সে 3 থালা ভাত খায়, তবুও যেন তার ক্ষুধা মেটে না। তার সবকিছু অস্বাভাবিক লাগলেও কেউ তা আমলে নেয় না। ভেবেছিল সন্তান পেটে থাকলে মেয়েরা খেতে পারে, কিন্তু না, হয়তোবা বেশি ক্ষুধা লেগেছিল। এমন করে আরো 2টা দিন চলে গেল। মিলি তার সন্তানকে কাছে নিতেই চায় না। সে খুব বিরক্ত হচ্ছিল। সারাদিন একলা কারো সাথে কথাও বলে না এবং ভাজা পোড়া খাবার খেতে চায়। এভাবে 7 দিনের দিন সবার অনেক বেশি সন্দেহ হলো, কারণ যত দিন যাচ্ছিল অস্বাভাবিক আচরণ যেন বেড়ে যাচ্ছিল। এমন করে একবার নিজের ছেলেকে বা সন্তানকে খামচি মেরে রক্তাক্ত করে ফেলেছিল। তারপর সবার সন্দেহ কারো হয়ে যায়। তাই তারা মিলিকে কিছু না জানিয়ে মিলির কাকির ভাইকে আসতে বলল। উনি ছিলেন একজন কবিরাজ। ওনাকে সবকিছু জানানো হয়নি। ওনাকে দাওয়াতের ওসিনায় ডেকে আনা হয়, তারপর সবকিছু খুলে বলা হয়। উনি রেগে বললেন 7 দিনে ধরে এমন ঘটনা ঘটছে, তাকে আগে জানানো হয়নি কেন? তারপর ওনার কাছে মিলিকে আনা হয়। মিলি আসতে চায় না, তবু জোর করে আনা হয়। আনার পর ওনাকে মিলির শরীরে ঝাড়ফুঁক করে লক্ষ্য করলেন মিলির শরীরে কিছু একটা হয়েছে। এরপর তিনি তাবিজ দিয়ে দেন এবং তাবিজ দেওয়ার প্রায় 41 দিন পর মিলি ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তার আর অস্বাভাবিক আচরণ ছিল না। পরবর্তীতে কবিরাজের মাধ্যমে জানা যায় তার উপরে একটা জিন ভর করেছিল, যে কিনা মিলিকে অনেক পছন্দ করত। সে চুল খুলে পুকুর পাড়ে বসে থাকার কারণে তাকে অনেক খারাপ একটা জিন ভর করেছিল। এই ছিল ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাতে পারেন জফরি ভাই।
ইউ ভেরি ভেরি মাচ ফর এ বিউটিফুল স্টোরি। এবং স্টোরিটা বেশ ইউনিক ছিল এবং আশা করছি মাহফুজ ভাই এরকম জিনের স্টোরি আপনার কাছে আরও আছে, আপনি সময় সুযোগ করে সকল লিখে পাঠিয়ে দেবেন। আপনার ঘটনাটা বেশ ইউনিক ছিল, সুন্দর একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। চলে যাই আমাদের সর্বশেষ ঘটনায় এবং আশা করছি সর্বশেষ ঘটনাটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোসেফ ভাই, আমি সাব্বির হোসেন। আজ আবারও আরেকটি ঘটনা কালেক্ট করলাম এবং নিয়ে আসলাম আপনার কাছে। ঘটনাটি ফেসবুক থেকে কালেক্ট করেছি, খুব সুন্দর একটা ঘটনা। মনে হয়েছে এটা আপনার কাছে পাঠিয়ে দিলে খুব সুন্দর হবে। ঘটনাটির লেখিকার নাম প্রিয়ন্তী নিষাদ এবং ঘটনাটির কুন্দন বাগ ভুতুরে কলোনির ঘটনা। মিস্টার জর্জ উইল ছদ্মনাম 4 ডিসেম্বর সন্ধ্যাবেলা বের হবার পর আর বাড়িতে আসেনি। শোনা গেছে তাকে তার পরিবার এবং পুলিশ অনেক খুঁজেও কোনো অস্তিত্ব তার খুঁজে পাননি। পুলিশ তদন্ত সময় দেখতে পায় উনি বাড়ি থেকে বের হয়েছিলেন, তবে তারপর তাকে কেউ আর দেখতে পায়নি। এমনকি কোনো সিসিটিভি ফুটেজেও কোনো খবর মেলেনি বা খোঁজ মেলেনি, আর কোনো মানুষ তার কোনো সন্ধান দিতে পারেনি। বিষয়টি সবাইকে অবাক করলেও সত্যি বিষয়টা ঘটেছিল, তাই পুলিশ কর্মকর্তারা চারপাশে মানুষের এই অদ্ভুত ঘটনাটি মানতে বাধ্য হয়েছিলেন যে এমনটি হতে পারে। ওনার মৃত্যুর অনেক দিন হলো, তাকে খুঁজে পাওয়া না গেলেও কোনো এক অদ্ভুত কারণে ওনার স্ত্রীর মাঝে কি কষ্টের তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করেনি। এই বিষয়টি ছিল আরেকটি অবাক করার ঘটনা। ওনার ছিল 2 মেয়ে এবং তার সহধর্মিনী। সব মিলিয়ে তারা ছিলেন 4 জনের একটি পরিবার। জর্জ উইল নিখোঁজ হওয়ার 6 মাস পর একটি চোর তার বাড়িতে ঢুকে চুরি করার জন্য। তারপর চোরটি একটা পচা দুর্গন্ধ পেয়ে এটার উৎস খোঁজ থেকে দেখতে পায় খাটের নিচে 3টি লাশ, একটি মহিলা আর 2টি বাচ্চার লাশ। লাশগুলো ছিল একদম গলিত লাশ, আর মহিলাটির চেহারা ছিল ভয়ঙ্কর, চোখগুলো উল্টে ছিল, শরীর ছিল ক্ষত বিক্ষত। কোনো মানুষ এভাবে মারতে পারে বলে ধারণা করা যায় না। চোখ দেখে বোঝা যায় চিৎকার করে সেন্সলেস হয়ে মারা গেছে। সকালে দরজা খোলা দেখে আর পচা দুর্গন্ধ দেখে প্রতিবেশীরা বাড়ি ঢুকে 3টা লাশ পায় এবং চোরটিকে দেখতে পায়। ওরা ভেবেছিল চোরটি হয়তো খুন করেছে, অতঃপর তারা চোরটিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। ঘটনাটি চোরটির 2 দিন পর জ্ঞান ফিরলেও চোরটি স্বাভাবিক অবস্থায় ছিল না। তার আগে কিছুই মনে ছিল না। সে পাগলের মতো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। চোরটি কি তারপর সুস্থ হয়েছিল কিনা এই বিষয়ে জানা যায়নি, তবে পুলিশ ময়নাতদন্ত করে এতটুকু নিশ্চিত হয়েছে এই চোরটি খুনটা করেনি। এছাড়া লাশটি ছিল 6 মাস পুরনো। 6 মাস আগে লাশটি কেউ খুন করেছে। তারপর খোঁজ নিয়ে জানতে পারে যে সে ছিল চোর, আর চুরি করার উদ্দেশ্যে তার এখানে ঢোকা। এই ঘটনাগুলো যখন ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা জানতে পারে, তখন তারা খুব বেশি অবাক হয়ে যায়। তাদের সবার মতামত ছিল এই ঘটনার পর রাতের বেলা মহিলা আর তার 2 মেয়েকে নাকি ঘোরাঘুরি করতে দেখা যেত আশেপাশ দিয়ে। তাদের হাতে নাকি মোমবাতি থাকতো। সবার অভিযোগ, যদি 6 মাস আগে মারা যায় তাহলে তারা কিভাবে আসছে আর তারা কেনই বা জানতে পারলো না? এছাড়া রাতে তারা তাদের কিভাবে বা দেখতো আর ঘুমটি বা কে করলো? তারপর এক প্রতিবেশীর কাছে জানা যায় সে নাকি তার বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দিত না। এই 6 মাস তারা এই বাড়িতে গিয়েছিল কিনা এই জিজ্ঞেস করলে সবাই পুলিশকে বলল যে উনি ছিলেন কালো জাদুবিদ্যার অধিকারী, অনেকটাই অদ্ভুত। তার বাড়িতে অদ্ভুত সব জিনিসপত্র আছে আর তার আচার ব্যবহার ছিল অনেক অদ্ভুত। শোনা গেছে প্রায় অমাবস্যার রাতে রাত 12টার পর উনি ছাদে উঠে কি যেন করতেন এবং আগুন জ্বালিয়ে পশু পাখির বলি দিয়ে রক্ত উৎসর্গ করতেন তার কালো জাদুর ক্ষমতা বাড়ানোর জন্য। আর এসব কাজের জন্য কোনো প্রতিবেশী তাদের সাথে মিশতেন না, বাড়িতেও যেতেন না। এছাড়াও শোনা যায় তাদের বাড়ির দরজার সামনে নাকি 2টো রক্ত ভর্তি বোতল এবং লেবু, মরিচ ইত্যাদি যেন ঝোলানো থাকতো। কারো কারো মতে এই রক্তগুলো তার স্বামীর ছিল। ওনার ক্ষমতা বাড়াতে গিয়ে স্বামীকে হত্যা করে অদৃশ্য করে দিয়েছেন। তাই ওনাকে কোনো মানুষ দেখেনি আর লাশও খুঁজে পাওয়া যায়নি, নয়তো ওনাকে দেখতে পাওয়া যেত এবং
খোঁজ মেলত, আর তাদের মতো করে সে অশুভ শক্তি মহিলাটাকে শেষ করে দিয়েছে। এছাড়া পুলিশ মহিলা আর 3 জনের মৃত্যুর রহস্য আর উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এছাড়া আজও নাকি এই কলোনিতে বাড়ির বিদ্যুৎ সংযোগ না থাকা সত্ত্বেও প্রায় রাতেই তাদের ঘরটি আলো জ্বলতে দেখা যায়, আর ছাদে ওই মহিলাটাকে দেখা যায়। ওই কলোনিতে কেউ থাকতে পারে না, এমনকি সেখানে যেতেও এখন ভয় পায়। ওই বাড়িটি এখন হায়দ্রাবাদের অনেক ভয়ঙ্কর ভূতুরে পরিত্যক্ত বাড়ির একটা খ্যাতি অর্জন করেছে। হায়দ্রাবাদের এই কলোনিটির নাম কুন্দনবাগ ভূতুরে বাড়ি। ওই লোকটি নিখোঁজ হওয়ার পেছনে তার সহধর্মিনীর সাথে 2 জন মেয়ে খুন, ওই ঘটনাটি আসলে কাকতালীয় নাকি তাদের কোনো পিশাচ শক্তি হাতে আছে? আর যদি কাকতালীয় হয়ে থাকে তাহলে লোকটি কোথায়? আর তাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর কেউ দেখতে পায়নি কেউ? আর কেন বা সিসিটিভিতে আর দেখা যায়নি তাকে? আর মহিলাটি আর 2টো মেয়ে মৃত্যুটি কেন আজকে এখন পর্যন্ত রহস্যের মীমাংসা করতে পারেনি? নাকি তারই করা পাপ তাদের কাজের সাজা দিচ্ছে বা কারমা হয়ে ফিরে এসেছে? এগুলোর উত্তর আজও পাওয়া যায়নি। এগুলোর রহস্যই রয়ে গেছে। ঘটনাটি সত্যি ভুতুরে, রহস্যময় নাকি অস্বাভাবিক কোনো ঘটনা? কি মনে হয় আপনার কাছে? এগুলোর জন্য দায়ী কে হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো এরকম অনেক ঘটনা আছে যে ভাই, ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই আমি একটু একটু করে আপনার কাছে পাঠিয়ে দিব। আপনি আপনার মতো করে সুমধুর কণ্ঠে শেয়ার করবেন। আপনার এক একটা ঘটনার উপস্থাপনা এতটাই চরম হয়, এতটাই অসাধারণ হয় যে ভাই, যেন সব কিছুই যেন জীবন্ত হয়ে যায়। আপনার মতো উপস্থাপক আমি আমার জীবনে আর একটু দেখিনি। তাই তো এভাবে করে ঘটনা কালেক্ট করতে পারি আর আপনার মুখে সেই ঘটনাগুলো শুনে আনন্দ নেই। থ্যাংক ইউ সো মাচ জেফরি ভাই। ভালো লাগলে শেয়ার করতে পারেন। Hey Sapir Bhai, what a beautiful story. That is, আমি just একটা কথা বলবো, this is what we called the story of beauty. This is absolutely super powerful story ছিল, অনেক ভালো একটা স্টোরি ছিল এবং রিয়েল স্টোরি ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিষয়গুলো একদম অথেন্টিক ছিল। মানে এটা আসলে আছে যেহেতু হায়দ্রাবাদের একটা ঘটনা এটা, এবং এই ধরনের আসলে অনেক ঘটনা ঘটে যেগুলো হয়তো আমরা জানিও না। জীবনে এটাই বলে যে আমরা যেটা দেখি তার থেকে ভয়ঙ্কর কিছু হয়তো বা ঘটছে যেটা আমরা জানি না। সো একই সাথে বলবো যে দিস ইজ অ্যাবসলিউটলি সুপার পাওয়ারফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে খুব সুন্দর লেগেছে, এবং আপনাদের কাছে সুন্দর লাগলে কষ্ট সার্থক হয়ে যায়। Thank you very very much for your beautiful story. So this is a fact. আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি এখনকার মতো। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ঘটনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।